কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে সবে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেলা চা খাবো। এমন সময় হঠাৎ আমার পিছনে কে মৃদুস্বরে ডাকলে, শুনুন। আমি চমকে উঠে পিছনে চাইলুম। নির্মলা নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না আর কেউ তো কোনো দিকেই নেই, আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের স্বরে বললাম, আমাকে ডাকছেন? গল্পের দেশে আপনাদের নিয়ে যেতে আমরা আবার তৈরি। বিচিত্র এই দেশ রোমাঞ্চ এবং রহস্যে ভরা। সাহিত্যের এক বিপুল সম্ভার নিয়ে আমাদের বিশেষ প্রয়াস দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ। থাকবে বাংলা ও বিশ্ব সাহিত্যের ঝুলি থেকে বাছাই করা কিছু গল্প। আর আমাদের আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরফোলজি গল্প অবলম্বনে নির্মলা। এর আগেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অনেক গল্প এবং উপন্যাস আমাদের চ্যানেলে আপনারা শুনছেন। তার মধ্যে আদর্শ হিন্দু হোটেল, দেবযান ইত্যাদি অন্যতম। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি। গল্পের আর্ট ওয়ার্কের রূপ, সমগ্র পরিচালনায় আমি সমৃদ্ধি ও শুভ। শুরু হচ্ছে আজকের নিবেদন নির্মলা। নির্মলার সঙ্গে মেডিকেল কলেজে যেদিন প্রথম ঢুকি সেদিনই প্রথম দেখা। আমি আইএসসি পাশ করে মেডিকেল কলেজে ঢুকেছি, বয়স 19। চোখে প্রথম যৌবনের রঙিনী নেশা টেশা একেবারেই ছিল না বললে ভুল হবে। যতই অধ্যয়ন পরায়ণ ভালো ছেলে হই না কেন, সেই নেশার ঘোরেই বোধ হয় নির্মলাকে স্বর্গের দেবী বলে মনে হলো প্রথম দর্শনই। ছিপছিপে সুন্দর মেয়ে, টানা টানা চোখ, জোড়া ভুরু, দিব্যি দেখতে মুখখানি, নীল রঙের শাড়ি পরনে, গায়ে ফুল হাতা ব্লাউজ, সরু চুড়ি কগাছা হাতে, চোখে মুখে একটা দীপ্ত বুদ্ধির ছাপ। নারী সুলভ লজ্জা তার মধ্যে মোটেও নেই, আছে বিদ্রোহিনীর উগ্র চ্যালেঞ্জ। আমার মনে হতো ও সতর্ক ও সজাগ দৃষ্টি পুরুষ জাতকে চ্যালেঞ্জ করছে, বলছে, আমার সঙ্গে বেশি ঘনিষ্ঠতা করতে এসো না, আমি সে ধরনের মেয়ে নই, খবরদার। আর সেই জন্যই যত দিন যেতে লাগলো তত আমি ওর দিকে বেশি আকৃষ্ট হয়ে পড়তে লাগলাম। তখন জানি না যে আমার জীবনটা একেবারে মাটি করে দেওয়ার জন্যই ও এসেছে। কার জন্য আজ আমি এই 45 বছরের প্রৌঢ়তায় পদার্পণ করেও অকৃততার, সন্তান সন্ততিহীন, ছন্ন ছাড়া লক্ষ্মী ছাড়া মানুষ। কার জন্য সারা জীবন তৃপ্তি পেলুম না, কোন সুখ পেলুম না, আপনার বলতে কাউকে পেলাম না। টাকা রোজগার করতে হয় করে যাচ্ছি, খেতে হয় খেয়ে যাচ্ছি, কলেজে অধ্যাপনা করতে হয় করে যাচ্ছি। জীবনের না আছে কোনো উদ্দেশ্য, না আছে কোনো অবলম্বন। শুনেছি অনেকের এরকম হয়, প্রেমের নেশায় পড়ে অল্প বয়সে, সে নেশা কাটিয়েও ওঠে। কিন্তু আমার মতন এমন উচ্ছন্নে যায় কে? যাক সেসব কথা, কেমন করে কি হলো সেটাই এখন বলি। আমাদের ক্লাসে অনেকগুলি মেয়ে ছিল, কেউ বিএসসি, কেউ আইএসসি ইত্যাদি পাশ করে এসে মেডিকেল কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছিল। 5টি মেয়েকে আমার আজও বেশ মনে আছে।
একজনের নাম ছিল শকুন্তলা সেন। শ্যামবর্ণ, দুহারা চেহারা, বড় বড় চোখ, আর মুখশ্রীও মন্দ নয়। হাতের কবজির কাজটা বড় মোটা বলে মনে হতো। শকুন্তলা ছিল বড় শান্ত মেয়ে, কোনো দিকে যাইতো না, এক মনে প্রফেসরের বক্তৃতা শুনে নোট করে যেত। আরেকজনের নাম ছিল সুনীতি। তার উপাধি আমার ঠিক মনে পড়ছে না। ওর রং ছিল ফর্সা, গুল চাঁদের মতো মুখখানা, ফ্ল্যাট টাইপের মেয়ে, ক্লাসের ছেলেদের এক কথায় নাচিয়ে বেড়াতো। একটির নাম ছিল মহামায়া বন্দ্যোপাধ্যায়, সেকেলে নাম, কিন্তু বড্ড একেলে মেয়ে। সুন্দরী হিসেবে মন্দ নয়, অতি চমৎকার গঠন, পরিপাট্য শরীরের, খুব শৌখিন, চোখে চশমা, কথায় কথায় হেসে লুটিয়ে পড়তো, থেটিও ফ্ল্যাট টাইপের মেয়ে। মহামায়ার সঙ্গে একসঙ্গে আসতো ওরই কিরকম বোন হয়, চপলা বন্দ্যোপাধ্যায়। দেখতে শুনতে মহামায়ার চেয়েও ভালো, কিন্তু বড় নিরীহ, ভালো মানুষ, সাত চড়ে কোনো কথা বেরোতো না। আর একটি গরিব ঘরের মেয়ে ছিল, তার নাম ছিল বেলা চক্রবর্তী। মোটাসোটা, ফর্সা, সাদাসিধে সুতির শাড়ি পরে আসতো, সাদা ব্লাউজ, ফুলহাতা, সকলের সঙ্গেই মিশত, সকলের সঙ্গেই হেসে কথা বলতো। বুদ্ধি শুদ্ধি একটু কম বলেই মনে হতো। এদের সকলেরই বয়স 19-20-র মধ্যে। সেদিক থেকে আমরা প্রায় সকলেই সমবয়সী, 1-8 বছরের কম কি বেশি, ওই শকুন্তলা ছাড়া। তার বয়স ছিল আমাদের থেকে আবার 3-4 বছর বেশি। আমরা আড়ালে নিজেদের মধ্যে বলতাম শকুন্তলাতি, যেমন হয়ে থাকে। ক্লাস শুদ্ধ ছেলে ঝুঁকে পড়লো মেয়েদের দিকে, যে যার সঙ্গে জমি নিতে পারে আর কি, প্রাণপণে চেষ্টা করতে লাগলো। মাস 2 অগ্রসর হয়নি, ফার্স্ট ইয়ার এমবি ক্লাস। এরই মধ্যে বেঁধে গেল প্রণয়ের জন্য প্রতিদ্বন্দ্বিতা, ঝগড়া, রেশারেশি, এক এক মেয়ের পেছনে 4-5টি কি ততোধিক ছেলে। থার্ড ইয়ার ক্লাসে সেবার বিখ্যাত সুন্দরী ফিরিঙ্গি মেয়ে মিস ইবসাম পড়তো। আমরা কলেজে ঢুকেই শুনি মেডিকেল কলেজ শুদ্ধ ছাত্র নাকি তার জন্য পাগল। এই ফিরিঙ্গি মেয়েটির নাম চিরকালে লেখা থাকা উচিত ওই মেডিকেল কলেজের অলিখিত ইতিহাসে। অন্তত 2টি আত্মহত্যা ও বহু সংখ্যক ছেলের উচ্ছন্নে যাওয়ার জন্য এই মেয়েটিই দায়ী। 4-5টি পিতার বিষয় পুত্র কর্তৃক সমর্পিত হয়েছে এই দেবীর বেদিমূলে অর্ঘ্যস্বর, তবুও এর আকাঙ্ক্ষা মেটেনি। আমি মিস ইভসামকে দেখলুম কলেজের বার্ষিক উৎসবে ছাত্রীদের গ্যালারিতে। এই প্রথম তাকে দেখি। হ্যাঁ, খুব চটকদার সুন্দরী বটে, বয়স 22-এর বেশি নয়, বিদ্যুৎলতা। তবে অভিনন্দন সভা আমি দূর থেকে দেখেছি এই পর্যন্তই। আরও অনেকবার দেখেছি লম্বা করিডোরের পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু ফার্স্ট ইয়ারের ছেলেদের সঙ্গে কথা কইবার বা নড় করবার মতন সহৃদয়তা মিস ইবসামের ছিল না। ফার্স্ট বা সেকেন্ড ইয়ারের কোনো ছেলেকে সে পুঁছতো না, কেনই বা পুঁছবে? তার স্তাবক বর্গের মধ্যে পাশ করা হাউস সার্জেন্টরাই ছিল, উঁচু ক্লাসের ধনী ছাত্র ছিল, শোনা যায় 2-1জন অধ্যাপকও ছিলেন। এদিকে আমি ছিলাম লাজুক আর গম্ভীর প্রকৃতির, আইএসসিতে স্কলারশিপ পাওয়া ছাত্র। লেখাপড়া ছাড়া আর কিছু বুঝতাম না। মেয়েদের সসংকোচে পাশ কাটিয়ে যেতেই চিরদিন অভ্যস্ত। লজ্জায় চোখ তুলে অপরিচিতা মেয়েদের দিকে চাওয়া ছিল আমার পক্ষে সুকঠিন ব্যাপার। আজকাল দিনের কথা নয়, কথা হচ্ছে আজ থেকে প্রায় 26 বছর আগের। তখন মেয়েরা বেথুন কলেজ ছাড়া অন্য কোনো কলেজে পড়তো না, আর পড়তো মেডিকেল কলেজে। মেয়েরা তখন অনেক ছাত্রের কাছেই অন্য জাতের জীব বা দেবী টেবি বলে গণ্য হতো। তাই মেডিকেল কলেজে ঢুকে প্রথম সহপাঠিনী রূপে ওদের পেয়ে ছাত্রদল যদি ঝুঁকেই পড়ে ওদের দিকে, ওদের নিয়ে যদি পাঠিয়ে দেয় হুড়োহুড়ি, তবে আশ্চর্যের কথাটা এমন কি? এই আবহাওয়ার মধ্যে আমি বেশ ভালো ছেলে রূপে ফার্স্ট ইয়ারের 3-4 মাস কাটিয়ে দিলাম। এর মধ্যেই নির্মলাকে নিয়ে ক্লাসে অনেক কিছু হয়ে গিয়েছে। ধনী ছাত্র শশধর মুহুরী নির্মলার সঙ্গে ঘনিষ্ঠতা করবার চেষ্টা করতে গিয়ে সেই চ্যালেঞ্জপূর্ণ উগ্র দৃষ্টির সামনে এতটুকু হয়ে গিয়েছে। আরও কয়েকটি ছেলে চোখ রাঙানি খেয়েছে রীতিমতো, অথচ ওরাই মহামায়া কি সুনিতাকে নিয়ে মোটর বিহার করত, কলেজ রেস্টুরেন্টে গিয়ে একসঙ্গে খাবার খেত, গেটের কাছে দাঁড়িয়ে থেকে সঙ্গে করে ট্রামে উঠত।
আর আমার কি ছিল, ক্লাসে এসে খালি নির্মলার দিকে চেয়ে থাকতাম। যখনই সুবিধা হোক একবার চেয়ে দেখবার। ভয় হতো, বুক ঠিপ ঠিপ করতো, পাছে নির্মলা কিছু মনে করে। একদিন আমি ওর দিকে চেয়ে আছি, হঠাৎ করেই ওর সঙ্গে চোখাচোখি হয়ে গেল। সেও এক অপ্রত্যাশিত ধরনের আশ্চর্য ব্যাপার। আমি ওর দিকে চাইতে গিয়ে দেখি ও আমার দিকেই চেয়ে আছে। আমার আগে থেকেও ও আমার দিকেই চেয়ে আছে। হঠাৎ আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। মনে প্রশ্ন জাগলো, কেন নির্মলা আমার দিকে চেয়ে আছে কেন? আমাকে কি ওর ভালো লাগে? নইলে কেন আমার দিকে চাইলো? আমার চেহারা বলতো সকলে ভালো, চিরকালই শুনে এসেছি এই কথা আত্মীয় অনাত্মীয়দের সকলের মুখ থেকে। হায় নাই, নিজের চেহারা দেখেও খারাপ মনে হয়নি কোনোদিন। দেখতে ভালো বলে বিয়ের সম্বন্ধ দু একটা আসতে শুরু করেছিল বড় ঘর থেকে। আমাদের অবস্থাটাও ভালো, কলকাতায় 3-4খানা বাড়ি, ভাড়া থেকে মাসিক আয় মন্দ হতো না। তারপর আমিও স্কলারশিপ পাওয়া ছেলে, পড়াশোনায় নাম করা ভালো ছেলে, বিয়ের সম্বন্ধ আসবার অপরাধ কি? একদিনের কথা আমার আজও মনে পড়ে। শ্রাবণ মাসের দিন, কেমিস্ট্রি ক্লাস থেকে বেরিয়ে সবে মাঠে নেমেছি। উদ্দেশ্য কলেজ রেস্টুরেন্ট থেকে এক পেলা চা খাবো। এমন সময় হঠাৎ আমার পিছনে কে মৃদুস্বরে ডাকলে, শুনুন। আমি চমকে উঠে পিছনে চাইলুম। নির্মলা! নির্মলা আমায় ডাকছে। আমি এদিক ওদিক চেয়ে দেখলাম, না আর কেউ তো কোনো দিকেই নেই, আমাকেই ডাকছে বটে। আমি বিস্ময়ের স্বরে বললাম, আমাকে ডাকছেন? নির্মলা বোধহয় আমার আনাড়ি ও আড়ষ্ট ভাব দেখে হাসতে যাচ্ছিল। হাসির রেখা ওর মুখে ফুটে উঠেই আবার মিলিয়ে গেল। বলে, আপনাকেই ডাকছি। আপনি প্রফেসর গুপ্তের নোটটা টুকেছেন? হ্যাঁ, টুকেছি। খাতাখানা কাইন্ডলি দেবেন একদিনের জন্যে, কালই ফেরত দেব। হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। এ নিন, আপনি যেদিন ইচ্ছে যে কদিন ইচ্ছে রাখতে পারেন, আমার কোনো তারা। না না, আমি কালই ফেরত দেব। থ্যাঙ্কস। আমি যে সময় ওর হাতে খাতা দিচ্ছি ঠিক সেই সময় আমাদের ক্লাসের বিশ্বপ্রখ্যাত ছোকরা সোমেশ্বর গুহ ঠাকুরতা অদূরে আবির্ভূত হলো। কোথা থেকে না জানি। পায়ের শব্দে নির্মলা খাতা নিতে নিতে যেন চমকে উঠে পিছনে ফিরে তাকালো। পরক্ষণেই খাতা নিয়ে আর কোনো কথা না বলে হন হন করে চলে গেল। তারপরে সোমেশ্বর আমার কাছে এসে দাঁত বার করে হেসে বললে, কি বাবা ভালো ছেলে, ডুবে ডুবে জল খাওয়া। হ্যাঁ, আমার ভারী রাগ হলো, লজ্জাও হলো। সোমেশ্বরের সঙ্গে আমার এমন কিছু ঘনিষ্ঠতা নেই। অত ঘন ঘন সিগারেট খাওয়া দেখে আমি ওর সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে ঘৃণা করতাম। ওরাও ভালো ছেলে বলে আমায় ঘৃণা করত। সব কলেজেই বখাটে ছেলেরা ভালো ছেলেদের ঘৃণা করে থাকে, এটাই স্বাভাবিক। আমি বললাম, কি মানে ধরে ফেলেছি, নির্মলা সরকারের সঙ্গে জমালে কবে থেকে তোলায় তোলায়। বাবা হাতে নাতে ধরে ফেলেছি আজ। হ্যাঁ, কি বলছেন বাজে কথা? উনি আমার কাছে আজই কেমিস্ট্রির নোট চেয়ে নিলেন। আজই? মানে আজই? সোমেশ্বর শর্মা যেদিন দেখে ফেলেছে সেই দিনই? হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি। বেশ বাবা বেশ, তবে বলে দিচ্ছি শোনো, বেশি ওদিকে নজর দিও না। এই হরিপ্রসাদকে চেনো তো? হরিপ্রসাদ ডুয়েল লড়বে তাহলে তোমার সাথে, সে বড় লোকের ছেলে। হ্যাঁ, নির্মলার জন্য এসে নিজের জমিদারি বিলিয়ে দেবে বলেছে, পয়সা খরচ করতেও একটু হাঁটবে না। আগে থেকে সাবধান করে দিলু। বাপের জমিদারি আমারও আছে, জেনে রাখবেন। কথা শেষ করে আমি রেস্টুরেন্টের দিকে চলে গেলাম। ওদের মতো ছেলেদের সঙ্গে দাঁড়িয়ে কথা কাটাকাটি করতে আমি বড় ঘৃণা বোধ করি। কলেজ থেকে বের হয়ে একটা নির্জন স্থান খুঁজতে খুঁজতে চলে গেলুম ঘরের মাঠে। চিনে বাদাম চিবুতে চিবুতে কতক্ষণ ভাবলাম আজকের কথাটা। নির্মলা সরকার কি ধরনের মেয়ে আমি জানি, সে দেবী, আমার চোখে অতি পবিত্র।
তার নামে কেউ কিছু বললে আমার সহ্য হয় না। এত মেয়ে তো আছে কলেজে, কিন্তু ওকে আমার অত ভালো লাগে কেন? এর কোনো জবাব নেই। আর সেই নির্মলা নাকি আজ আমার সঙ্গে কথা বলেছে নিজের থেকে, নোট চেয়ে নিয়ে গেল। কেন আমারই নোট কেন নিয়ে গেল? কলেজে তো আর কত ছেলে রয়েছে, ভালো ছেলে বলে নিয়ে থাকে যদি। সে তো মধুপ্রসাদ বলে একটি জৈন ছাত্র নাকি আমার চেয়েও ভালো। অবশ্যই শুনেছি এটা আমি তাদের কাছে, যারা ক্লাসে আমাকে হেয় প্রতিপন্ন করতে পারলে খুশি হয়। যাই হোক, সে রয়েছে তো, তাহলে তার কাছ থেকে না নিয়ে আমার কাছে কেন? আজকে সুন্দর দিনটা আমার, কার মুখ থেকে যে উঠেছিলাম কি জানি। পরদিন রবিবার, নেশার ঘোরে সারা দিন কেটে গেল। আমার মনে সেই এক ভাবনা, নির্মলা আমার সঙ্গে ডেকে কথা বলেছে। ওর সঙ্গে আর দেখা হবে না, চলে যাব বহু দূরে, বিদেশে। অনেকদিন পরে ফিরে আসব, ওকে দেখিয়ে দেব আমি কত বড় ত্যাগী। হঠাৎ আমায় দেখে ও অবাক হয়ে যাবে। এসব সব সংকল্পই থেকে গেল। সোমবার ক্লাসে আবার ওর সঙ্গে দেখা হলো। সহজভাবেই ও আমায় খাতা ফেরত দিলে, আর আমিও সহজভাবেই নিলাম। এরপরে মাঝে মাঝেই ও আমার কাছ থেকে খাতা নিয়ে যায়, আবার ফেরতও দেয়। আমি ভাবি ওকে একদিন নির্জনে দেখা করতে বলবো, কিন্তু খাতা ফেরত নেবার সময় মুখ শুকিয়ে যায়, বুক ঠিপ ঠিপ করে, কোনো কথাই মুখ দিয়ে আর বেরোয় না, একটা কথাও না। সহজভাবে আমি ওর সঙ্গে ব্যবহার করতে পারিনি দেখলুম। সহজভাবে চলতে চেষ্টা করি, বাইরে দেখাই সম্পূর্ণ সহজভাবেই চলছে, কিন্তু ভেতর ভেতর ভয়ানক আড়ষ্ট ও মুখচোরা হয়ে যায়। জিভ শুকিয়ে আসে, কে বলবে? বুকের ঠিপ ঠিপ শব্দ যেন ও শুনতে পাবে মনে হয়। কিসের একটা ঢেউ গলা পর্যন্ত পৌঁছে গলার স্বর আটকে দেয়। গোটা ফার্স্ট ইয়ার কেটে গেল এইভাবে। অন্য কোনো মেয়ের দিকে আমার কোনো মন নেই। তাদের মধ্যে অনেকের সাথে আমি কথাও বলেছি, অত্যন্ত সহজভাবে তাদের সঙ্গে মিশেছি। দু একজনকে তো চাও খাওয়াই, কলেজের মধ্যেও বাইরে। কিন্তু এই নির্মলার বেলাতেই আমার সব গোলমাল হয়ে যায়। কিন্তু এসব তো সাধারণ কথা। আসল ব্যাপার হচ্ছে আমার প্রতিদিনের ভীষণ বেদনা ও মনোকষ্ট। সে যন্ত্রণা দিন দিন আমার বাড়ছে, ভেতর ভেতরে যেন শুকিয়ে যাচ্ছি, অথচ কাউকে বলতে পারিনি যে কি দারুণ যন্ত্রণা। সকাল থেকে সাগ্রহে প্রতীক্ষা করি যে ওই সময়টির জন্য, যখন আবার ওর সঙ্গে দেখা হবে। 8টা বাজলো, এখনো 3 ঘন্টা, 11টায় ক্লাস, 10টা বাজলো, অমনি শুরু হলো। কিছুতেই মনকে শান্ত করতে পারি না। প্রতিদিন ভাবি আজ কলেজে গিয়ে ওকে সব কথা খুলে বলবো, কিংবা আশা করি ও আজ হয়তো আমাকে বলবে, চলুন আপনিও আমি কোথাও একটু বেরিয়ে আসি। কিন্তু কিছুই ঘটে না কোনোদিন। কি সব যন্ত্রণায় আমার দিন গিয়েছে, এখনো মনে পড়লে আমার হৃদকম্প হয়। ভগবানের কাছে বলি এমন অবস্থা যেন আমার বড় শত্রুরও না হয়। পুরো 1.5 বছর সহ্য করলাম সে যন্ত্রণা। সেকেন্ড ইয়ারে উঠে ঠিক করলাম, আর না, এই যন্ত্রণা আমার দ্বারা হবে না। আমি মেডিকেল কলেজ ছেড়ে দেবো। আর বেশি দিন আমি এই যন্ত্রণা সহ্য করতে পারবো না। এ তো এক কথা অসহ্য হয়ে উঠছে আমার পক্ষে, সত্যি যেন অসহ্য হয়ে উঠছে। বাড়িতে বলে এসব রাজি করালো। বললুম ডাক্তারি পড়ায় আমার মন নেই, এবার মরা কাটা শুরু হবে। মরা কাটা আমার দ্বারা হবে না, ছেড়ে দেবো মেডিকেল কলেজ, বিএসসি পড়বো।
আর এমন সময় ঘটনাটা ঘটল একদিন। আমার একটা নোট বই 4-5 দিন হলো নির্মলার কাছে ছিল। হঠাৎ ভাবলুম ওর হোস্টেলে গিয়ে খাতাখানা নিয়ে আসব। খুব দুঃসাহসিক সংকল্প। মেডিকেল কলেজের কম্পাউন্ডারের মধ্যেই মেয়েদের হোস্টেল। বেলা তখন 4:30। কিছুক্ষণ আগে অ্যানাটমির ক্লাস শেষ হয়েছে। দেওয়ান বাহাদুর হীরালাল বাবুর নাম করা ক্লাস। শব্দটি করার জো ছিল না কোনো ছাত্র কি ছাত্রীর। ফিরিঙ্গি ছাত্ররা অব্দি চুপ করে থাকতো। গার্লস হোস্টেলের দরজায় যেতেই দারোয়ান বললে, কে খুঁজছেন বাবু? মিস নির্মলা সরকার, সেকেন্ড ইয়ার। और नाम तो लिख दीजिए इस स्लिप में, मेट्रॉन को पास ले जाने होगा। দারোয়ান স্লিপ হাতে করে নিয়ে চলে গেল মেট্রনের কাছে। আমার বুকের মধ্যে ততক্ষণ বিরাট তোলপাড় শুরু হয়ে গিয়েছে। মুখটা শুকুতে আরম্ভ করেছে। মনকে বোঝালুম, কেন? আমি তো ছেড়েই যাচ্ছি কলেজ। নির্মলার জন্য তো আসিনি। আমি এসেছি আমার নোট বই নিতে। নির্মলার সঙ্গে আমার কি সম্পর্ক? পারে আমার নোট বই আমি চেয়ে নেব না? এতে আর এমন কি হয়েছে? নির্মলা কিছু মনে করে তো করুক। একটু পরে দেখি তার মানে ফিরে আসছে। আমার বুকের মধ্যে যেন গর্ত হয়ে খানিকটা বসে গিয়ে একটা ভ্যাকুয়ামের সৃষ্টি হলো হঠাৎ। তারওয়ান কি বলবে? নির্মলা বিরক্ত হয়ে হয়তো বলে পাঠিয়েছে এখানে কেন, কাল ক্লাসে দেখা করবেন। ভারী বিরক্ত হয়েছে আমার উপর। কিন্তু আমার নোট বই কি আমার দরকার থাকতে পারে না? জরুরি দরকার তো থাকতেই পারে। তুমি এনেছিল কেন আমার নোট বই তাহলে? ব্যস্ত এইসব ভাবছি। তারপরই দারোয়ান এসে বললে, आइए बाबू, विजिटर्स रूम में बैठिए। ভিজিটার্স রুমে বসতে বললে যে? তাহলে নির্মলা চটেনি? না, তা কেন চটবে? চটবার কি আছে এর মধ্যে? ভিজিটার্স রুমে গিয়ে বসবার একটু পরেই একখানা ফিকে নীল রঙের শাড়ি পরে স্যান্ডেল পায়ে দিয়ে নির্মলা হাসি মুখে ঘরে ঢুকলো। পিঠে চুল খুলে এলিয়ে দেওয়া, ক্লাস থেকে ফিরে স্নান করেছে। ঘরে ঢুকে বললে, কি ব্যাপার, আপনি যে হঠাৎ? আমার মনের অদমিত আবেগ যেন উতাল হয়ে উঠল বুকের মধ্যে। এখানে তো কেউ নেই। নির্মলা সরকার আমার সামনে। শুধু দুইজনেই ঘরের মধ্যে, আর তো কেউ নেই, কোথাও নেই। বলে ফেলি, এমন সুযোগ জীবনে আর আসবে না। 13 বছরের মধ্যে মহাপ্রতীক্ষিত সেই পরম শুভ মুহূর্তটি আজ সমাগত। এই মেয়েদের হোস্টেলের নির্জন ভিজিটার্স রুমে ছেড়ু নাই সুযোগ। যা হয় হবে, হয় এসপার হবে, নয় ওসপার। আমি ওর চোখের দিকে চাইলাম। নির্মলা আমার চোখের দিকে চেয়ে আছে দেখি। আমার মনে হলো অবশ্য আমার ভুল হতে পারে, তবে আমার আজও এই ধারণা যে ওরই চোখে সেদিন প্রতীক্ষার দৃষ্টি দেখেছিলাম আমি। অতি অল্পক্ষণের জন্য এ কথা আমার যেন মনে হয়েছিল। তারপরেই ওর দিকে চেয়ে আমি বললাম, নোট বইখানা নিতে এসেছি। আচ্ছা আচ্ছা। কাল একবার ভেবেছিলাম আসবো। নির্মলা আবার যেন প্রতীক্ষা ও আহ্বানের দৃষ্টিতে আমার দিকে চাইলে। দেবীর মতন রূপ, কি উজ্জ্বল তার চোখ মুখ, কি ঢেউ খেলানো কালো মেঘের মতন একরাশ চুল। অপূর্ব রূপ ফুটছে ওর। আমি চেয়ে চোখ নামিয়ে নিলাম। কেন চোখ নামিয়ে নিলাম? আজ মনে হয় আমি ভুল করেছিলাম। মেয়েদের রূপ পুরুষের পুজোর জন্য নয়, তাকে আকৃষ্ট করবার জন্য। নির্মলা আশা করে এসেছিল সেদিন, আর ওর আশা আমি ভঙ্গ করেছিলাম সেদিন, শুধুমাত্র নিজের ভীরুতার জন্য। ও বললে, তবে এলেন না কেন?
আসতে পারিনি শেষ পর্যন্ত, কাজ ছিল। আরেকটি আশ্চর্য কথাও বললে। সে কথা যে ও বলবে আমি কোনোদিন আশাও করিনি। তবু বলি, এ কথার গুরুত্ব তখন তত বুঝিনি, পরে যত বুঝেছিলাম। বললে, কাজ থাকলে বুঝি আমার কাছে আসা যায় না? আমি শুধু হাসলাম বোকার মতো। নির্মলা আবার বললে, বলুন না। না না না, তাই দেরি হয়ে গেল কিনা আর কি। আমার উত্তরের বিশেষ কোনো মানে হয় না, অসংবদ্ধ প্রলাপ। কিসের দেরি হয়ে গেল? না, দেরি হয়নি, এমনি বলছি। আপনি অদ্ভুত লোক। কেন? কেন? আপনাকে কি বোঝাবো? নিজে বুঝতে পারেন না? বসুন, আমি খাতাখানা আনি। আমি তো বুঝতে পারলাম না কি সে আমি অদ্ভুত লোক হলাম। নির্মলার এ কথার মানে কি? একটু পরে ও ফিরে এলো, এসে একটা অদ্ভুত কাণ্ড করলে। খাতাখানা আমার হাতে দিয়ে হঠাৎ ঈষৎ নিচু হয়ে যেন আমার দিকে এগিয়ে ঝুঁকে পড়ে আমার মুখের উপর দৃষ্টিপাত করে মুখ সরিয়ে নিলে। তারপর নিজের মুখ ফিরিয়ে নিয়ে সরে গেল এবং খিলখিল করে হেসে উঠল। আমার মাথা ঘুরে উঠল। গম্ভীর ও সংযত মেয়ে নির্মলা ক্লাসের মধ্যে, কিন্তু কিন্তু এ তার কি লীলা? এরকম নির্মলা তো। আমি খাতা হাতে নিয়ে উঠে বললুম, আচ্ছা তবে আজ আসি। নির্মলার মুখের হাসি মিলিয়ে গেল। বললে, বসুন না। না যাই, বেলা হয়েছে, কাজ আছে বাড়িতে। তাহলে ডিসেকশন রুমে দেখা হবে কাল তো? কাল আসবেন তো ঠিক? হ্যাঁ, আসবো। নির্মলা ফটক পর্যন্ত এগিয়ে এলো। আমি টলতে টলতে বাইরে এলাম। বাড়ি যাবার পথে কতবার ভাবলাম নির্মলার এই অদ্ভুত আচরণের অর্থ কি। ও তো অতি গম্ভীর মেয়ে, অন্য কারোর সঙ্গে তো কোনো কথাই কয় না ভালো করে। আমাকে তবে কি সে অন্য চোখে দেখে? কি জানি। বাড়িতে তখন আমার বিয়ের জন্য খুব পিড়াপিড়ি চলছে। বিয়ে করা আমার পক্ষে তখন অসম্ভব। নির্মলা আমার চোখে ও মনে তখন জল জল করছে। অন্য মেয়েকে ওর আসনে বসতে হবে? নির্মলা খুব বড় লোকের মেয়ে, অভিজাত ও উচ্চ শিক্ষিত পরিবারের মেয়েও। আমি খোঁজ নিয়ে দেখেছি, ওকে পেতে যাওয়া মানে বামুন হয়ে চাঁদে হাত। খাবার মতো একজন নগণ্য ছেলেকে মেয়ের বিয়ে দেবে ওর মা বাপ? আমি কলেজ ছেড়ে দিলাম। কলেজে তিলে তিলে দগ্ধ হতে পারবো না। মেডিকেল কলেজে মরা কাটা আমার দ্বারা হবে না। বিএসসি পড়লুম, প্রথম শ্রেণীর অনার্স পেলুম। এমএসসিতে দ্বিতীয় শ্রেণী বটে, কিন্তু সেবার আমার বিষয়ে প্রথম শ্রেণীতে কেউ ছিল না। কলকাতার একটা কলেজের অধ্যাপকের চাকরি জুটে গেল সহজেই। ডেপুটি ম্যাজিস্ট্রেট হওয়া কঠিন হতো না। কিন্তু আমি নির্ঝঞ্ঝাটে কাটাতে চাই। পয়সার অভাব নেই আমার ভগবানের ইচ্ছায়। আর কার জন্যই বা এত খাটতে যাব? না বিয়ে থাওয়া, না ছেলে পুলে, এই বেশ আছি। তবে নির্মলার কথা ভুলিনি, তার জন্যই আর বিয়ে করতে পারলাম না। সে যে কি টান, কি মোহ, কি করেই বা বলবো। মন থেকে কিছুতেই তাড়াতে পারলাম আর কই। নির্মলার বিয়ে হয়েছিল একজন বিলেত ফেরত ডাক্তারের সঙ্গে। নিজে সে একজন লেডি ডাক্তার। একবার তো তার সঙ্গে দেখাও হয়েছিল। কিভাবে তা বলি। লেডি ডাফরিন হাসপাতালে নির্মলা তখন কাজ করে, আমি জানতাম।
রোজ কলেজ থেকে বেরিয়ে লেডি ডাফরিন হাসপাতালের কাছে এসে মুখ উঁচু করে দাঁড়াই, সম্পূর্ণ অকারণে। কেন যে দাঁড়াই নিজেও তা জানি না। কলেজের ছুটির পর পা দুখানা গতি হয় লেডি ডাফরিন হাসপাতালের দিকেই, আপনিই হয়। যে সময়ের কথা বলছি তখন নির্মলার বিয়ে হয়নি। একদিন ওই রকম অভ্যাস মতো এসে দাঁড়িয়েছি স্কটিশ লেনে, হাসপাতালের ঠিক নিচে। এমন সময় এলো বর্ষা। সেদিন ছিল আশ্বিন মাস। আমার কাছে কোনো ছাতি নেই, ছাতি বওয়াও আমার অভ্যেস নয়। দাঁড়িয়েই ভিজছি, সরে যেতে ইচ্ছে করছে না। ভিজে যাচ্ছি, তবু কিসের আশায় চাতক পাখির মতন আকুল আগ্রহ নিয়ে মুখ করে দাঁড়িয়েই অসারে ভিজি। বোধহয় সাধনার কঠোরতায় সিদ্ধি আসে সর্বসিদ্ধিদাতা ভগবানের কাছ থেকে। তিনি দক্ষিণ পানি প্রসারিত করে অকপট সাধনার ফল হাতে দিয়ে দেন। তাই সব সাধনার এত নাম আমাদের দেশে, রাতারাতি সিদ্ধি লাভ। তা সব সাধনা টাধনাও সব যাকে, আমার ফল এলো সম্পূর্ণ অপ্রত্যাশিতভাবে। এখনো সে কথা ভেবে আমি অবাক হয়ে যাই। হঠাৎ রাস্তার দিকে জানলা খুলে গেল হাসপাতালের দোতলার। একটা মেয়ে উঁকি মেরে রাস্তায় আমার দাঁড়িয়ে থাকা অবস্থায় দেখলে আমিও চিনলাম, সেই নির্মলা। নির্মলা কিন্তু আমাকে একবার দেখেই হাত দিয়ে এগিয়ে যেতে ইঙ্গিত করে এই জানলা থেকে তক্ষুনি সরে গেল। আমি তো অবাক। আমার রক্ত তখন দ্রুত স্রোতে বুকের দিকে ঠেলে উঠছে। আমি তাড়াতাড়ি এগিয়ে গেলাম। হাসপাতালের গেটের কাছে নির্মলা দাঁড়িয়ে আছে, হাতে একটা ছাতা। আমি আরো এগিয়ে গেলাম। কতকাল পরে দেখা। ও হাত জোর করে বললে, নমস্কার, কোথায় আছেন, কি করছেন? কতদিন পরে দেখা। হ্যাঁ ইয়ে তাই তো। কি করছেন আজকাল? কলেজে প্রফেসরি করি। ছুটির পরে পথে যাচ্ছিলাম, তাই বৃষ্টি এলো হাসপাতালের কাছে ওই জায়গাটায়, তাই। এমএসসিতে তো ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিলেন, বিলিভ গেলেন না কেন? আপনি তো স্টেট স্কলারশিপ পেতেন। না, কি আর হবে গিয়ে, আসলে বাবার শরীর খারাপ। আপনি এখানে কি করছেন? আমি রেসিডেন্ট হাউস সার্জন। আমি তো 8 বছর পাশ করে বেরিয়েছি। নির্মলার দিকে চেয়ে দেখলাম ভালো করে। বালিকার চাঞ্চল্যের লেশ মাত্র নেই ওর মধ্যে। এসেছে সুন্দরী পূর্ণ যৌবনের দীপ্তি ও গাম্ভীর্য। একটু যেন মোটা হয়ে পড়েছে, তবে আমারই চোখে পড়ল। অন্য কেউ দেখলে ওকে মোটা বলবে না। মধুশ্রীতে পূর্ণিমার চন্দ্রের পূর্ণতা। নির্মলাও দেখি আমার দিকে চেয়ে আছে। নির্মলা কি বুঝতে পেরেছে আমি রোজ ওর হাসপাতালের পাশে দাঁড়িয়ে থাকি? কারো কোনোদিন দেখেছে নাকি? আমি বললাম, ভালো আছেন? মন্দ নয়। আপনি মেডিকেল কলেজ ছাড়লেন কেন? ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো ছেলে ছিলেন তো। আমি ওর কথা উড়িয়ে দেওয়ার সূচক হেসে বললাম, ও কিছু না, কত ভালো ছেলে ছিল। আপনি তো খুব ভালো ছাত্রী ছিলেন। আমার আবার ওই মরা কাটা পছন্দ হলো না। এবার খপ করে একটা প্রশ্ন করে বসলো। সেই প্রশ্নের জন্য আমি প্রস্তুত ছিলাম না মোটেও। বড় ব্যথা দিলে প্রশ্নটা করে। বললে, বিয়ে করেছে? না, আচ্ছা আসি, নমস্কার। দাঁড়ান দাঁড়ান, ছাতাটা নিয়ে যান। ভিজছেন থেকে ছাতাটা নিয়ে এলাম, কাউকে দিয়ে পাঠিয়ে দিলেই হবে। চলে এলাম ছাতা নিয়ে। নিজে যাইনি, ছাতা অন্যের হাত দিয়েই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। এর পরের বছর কি সেই বছরই নির্মলার বিবাহের সংবাদ পাই। এরপরে নির্মলার সঙ্গে আমার দেখা হয়েছিল আর মাত্র একটি বার। আমহার্স্ট স্ট্রিট বেয়ে আমি হেঁটে যাচ্ছি। হঠাৎ একটা মোটর গাড়ি পাশে দাঁড়িয়ে গেল। নারী কণ্ঠেকে বললে,
এই যে নমস্কার। চেয়ে দেখি নির্মলা বেশ মোটা হয়েছে। আমার লজ্জা হলো হঠাৎ এভাবে ওর সঙ্গে দেখা হওয়াতে, কারণ আমিও মেদ বৃদ্ধির পথে কম অগ্রসর হইনি। ওর চেয়ে দুজনের পাল্লাপাল্লিতে বোধহয় আমিই জিতব। কোথায় যাচ্ছেন? আসুন গাড়িতে, উঠুন। ও একাই ছিল গাড়িতে। না, আমি গাড়িতে উঠবো না, ধন্যবাদ। এই তো সুকিয়া স্ট্রিটের কাছে যাব। আরে আসুন না গাড়িতে, নামিয়ে দেবো ওখানে। সুকিয়া স্ট্রিটের কোথায় বলুন? না না, থাক, থ্যাঙ্কস। ওই তো পাশের গলি, মোড়ের মাথায় কতটুকু। আচ্ছা ঠিক আছে, নমস্কার, আসি। হ্যাঁ। নির্মলা আমার থেকে কেমন করে এক প্রকার করুণা ও সহানুভূতির দৃষ্টিতে চেয়েছিল, সেটাই আমার অসহ্য হলো। আর দাঁড়াতে পারলুম না। নিজে মোটা হয়েছি বলে লজ্জাও হলো ওর সামনে দাঁড়াতে। এরপর আর ওর সঙ্গে দেখা হয়নি। সে আজ বহু বৎসরের কথা, 17-18 বছর আগের কথা। দিন যত যায় নির্মলার কথাও তত ভুলি। ক্রমে নির্মলার ছবিও এখন অস্পষ্ট হয়ে এসেছে। এমন সময় সেদিন এক ব্যাপার হয়ে গেল। মাসখানেকও সময় হয়নি, আমাদের কলেজে বিএসসি প্র্যাকটিক্যাল পরীক্ষা হচ্ছে। অন্য কলেজের কয়েকটি মেয়ে পরীক্ষা দিচ্ছে। মেয়েদের পরীক্ষা আমি তত্ত্বাবধান করছি ও পাহাড়ে দিচ্ছি সেই রুমে। একটি মেয়েকে দেখেই আমার কেমন মনটা ছ্যাঁত করে উঠল। আমি অবাক হয়ে ওর মুখের দিকে চেয়ে রইল। এর মুখ আমার যেন বড় সুপরিচিত। মনে হলো অনেক দিন আগে একে চিনতাম। আমি ওর মুখের দিকে যে ভাবছি, একে কোথায় যেন দেখেছিলাম। প্রথম যৌবনের কোনো দিনে হঠাৎ আমার চমক ভাঙল। কি মনে করবে, আমি প্রৌঢ় অধ্যাপক, ওরা অন্য কলেজের ছাত্র, আমাকে তো চেনে না। কি ভাবতে পারে? মেয়েটির ব্যাপার দেখে বুঝলুম সে মহা ফাঁপড়ে পড়েছে। দুটি প্রশ্ন আছে উদ্ভিদ বিজ্ঞানের, একটি হিস্টোলজি, অপরটি মরফোলজির। মেয়েটি একটি লতার অংশ সরু করে কেটেছে, কিন্তু কিছুতেই সেটাকে রাঙাতে পারছে না। 3-4বার ধরে চেষ্টা করলে ওর হাত কাঁপছে, চোখে জল টলমল করছে। আমি দেখলুম মেয়েটি এ কাজ কখনো মন দিয়ে করেনি, সিনেমাই দেখে বেরিয়েছে। ক্লাসে ফাঁকি দিয়ে এসে এখন নিজেই নিজের ফাঁকে পড়ে গিয়েছে। কাছে গিয়ে বললুম, কি হচ্ছে খুকি? সেকশনটা স্টেন নিচ্ছে না, জড়িয়ে জড়িয়ে যাচ্ছে। আমি হেসে বললাম, তুমি কোন কলেজের স্টুডেন্ট? স্কটিশ চার্চ। সেকশন কাটতে শেখোনি তো? অত মোটা করে সেকশন কাটে? তাছাড়া দেখছো না, এই লতায় লাল হরহরে আঠা রয়েছে। ওটা অ্যালকোহলে ধুয়ে না নিলে কখনো স্টেইন নেয়? যাও, ওটা অ্যালকোহলে ওয়াশ করে নাও। মেয়েটি আমার কথায় অ্যালকোহলে ধুতে গেল, কিন্তু মা লক্ষ্মী দেখলুম সিনেমা দেখেই কাটিয়েছেন, লেখাপড়া কিছুই করেননি। বললাম, ওকে হচ্ছে, তুমি অ্যালকোহলে ধুতে জানো না? আচ্ছা ঠিক আছে, গ্রেডে তোলো, সেকশনটা গুটিয়ে যাবে যে। আগে 20, তারপর 50, তারপর 70, তারপরে 90, তারপর অ্যাবসোলিউট অ্যালকোহলে তোলো। কেমন? কেন, লাইজল দিয়ে ধুয়ে ফেলবো না? পাগল, লাইজল দিয়ে কেন ধোবে? অ্যাবসোলিউট অ্যালকোহল আগে তোলো। ওর তখন হাত কাঁপছে, তখন এই কাজ করেনি। গ্রেডে তোলা কাকে বলে তাই ভালো করে শেখেনি। আমার একটু মায়াই হলো। বললুম, আচ্ছা ছেড়ে দাও খুকি, তুমি মরফোলজির কোয়েশ্চেনটা ট্রাই করো, আমি দেখছি। আমি ল্যাবরেটরির হেড অ্যাসিস্ট্যান্ট নরেনকে ডাকলুম। নরেন আমারই ছাত্র, প্র্যাকটিক্যালের কাজে খুন। তাকে বললাম, নরেন, এই সেকশনটা মাউন্ট করে নিয়ে এসে দাও তো। নরেন আমার মুখের দিকে চেয়ে দেখে সেকশনটা হাতে নিয়ে চলে গেল। হয়তো ভাবলে প্রৌঢ় অধ্যাপকের এত দুর্বলতা কেন? সুন্দরী মেয়ে দেখে তাকে পরীক্ষায় বেআইনি সাহায্য করছেন। একটু পরে নরেন বেশ চমৎকারভাবে নিপুণ হস্তে সেকশনটা স্লাইজের উপর বসিয়ে কানাদা বালাম দিয়ে বন্ধ করে আমার হাতে এনে দিলে। আমি নিয়ে গিয়ে বললাম, এই নাও খুকি, এবার ধরো। তার প্রশ্নের উত্তর এরকম বেআইনিভাবে পেয়ে মেয়েটি কৃতজ্ঞতামূলক হাসলে। অনেকদিন আগে এই হাসি আমি কোথায় দেখেছি।
এই হাসি আমার কুয়াশাচ্ছন্ন জীবন দিনের প্রথম অরুণ রাগের হাসি। বিস্তৃত অরুণ রাগের সে শুভ ক্ষণটি আজও কি ভুলেছি? মৃদু কৌতূহলের সুরে জিজ্ঞেস করলুম, তোমার নাম তো নীলিমা বসু লেখা রয়েছে, তোমার বাড়ি কোথায়? লোয়ার সার্কুলার রোডে। ডাক্তার বিভাস বসুকে চেনেন? ডাক্তার বি বসু, আই স্পেশালিস্ট? হ্যাঁ, তিনি তো আমার বাবা। ও, আমার মাথা ঘুরে উঠল। ডাক্তার বিভাস বসু, তিনি তো নির্মলার স্বামী। মেয়েটি হেসে বললে, আসবেন কিন্তু আমাদের বাড়ি, বাবা বড় খুশি হবেন। শুনলেন আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মরফোলজি অবলম্বনে নির্মলা। আজকের গল্পের সমগ্র চরিত্রে শুভ ও সমৃদ্ধি, গল্পের আর্ট ওয়ার্কে রূপ, সাউন্ড ডিজাইনে শুভ, সমগ্র পরিচালনায় সমৃদ্ধি ও শুভ। আজকের গল্পটি শুনে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের বিভিন্ন মতামত আপনারা কমেন্ট করেও আমাদের জানান। ফিরে আসবো পরের সপ্তাহে আরও এক রোমাঞ্চকর গল্প নিয়ে। শুনতে থাকুন দ্য ওয়ান্ডার ইন বুকশেলফ।